জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ১৯। সতর্কবার্তা। এই গল্পে অশ্রাব্য ভাষা, অশ্লীলতা এবং সহিংসতার উপাদান রয়েছে। ১৮ বছরের কম বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য উপযুক্ত নয়। পাঠক নিজ দায়িত্বে পড়বেন। রাতের প্রকৃতির তাণ্ডব শেষ হয় ভোরের দিকে। সকাল হওয়ার সাথেই কেটে যায় সকল অন্ধকার। সূর্য উদয়ের সাথে প্রকৃতি আবারও ফিরে আসে তার চাকচিক্য রূপে। পূর্ব দিক থেকে আসা সূর্যের তির্যক রশ্মি বৃষ্টি ভেজা সবুজ ঘাসের উপর জমে থাকা বিন্দু বিন্দু কণাগুলোর উপর পড়ায় মুক্তোর মতো চকচক করছে। ব্যস্ত শহরটা আবারও ব্যস্ততার রূপ নিয়েছে। সকাল হতে না হতেই পথিকরা ছুটছে নিজ গন্তব্যে। যানবাহন, মানুষ, পশু পাখি, এক কথায় সকল কিছুর কোলাহলের মিশ্রণে ভরপুর এই ব্যস্ত জননগরী। গতরাতে আমার উপর দিয়ে গেছে ভয়ঙ্কর একটা ঝড়। এই ঝড় প্রকৃতির নয়, আমার চোখের বিষ। ইরফান চৌধুরীর তোলা সেই ঝড় কখন যে থেমেছে আমি বলতে পারবো না। সকাল ৮টা বাজে, আমি এখনো সেন্সলেস হয়ে বিছানায় শুয়ে আছি। বাম হাতে ক্যানুলা লাগানো। শেষ রাত থেকে এখনো স্যালাইন চলছে। অনেক সময় ধরে হিমশীতল পানিতে ডুবেছিলাম বলে রাত ৩টার দিকে শরীর কাঁপিয়ে জ্বর আসে। আমার এমন অবস্থা দেখে ইরফান ভীষণ বিরক্ত হয়, কারণ আমার দোষেই শরীরের এমন বেহাল দশা হয়েছে। কিন্তু বেশিক্ষণ বিরক্তি ধরে রাখতে পারেনি। অধিক মাত্রায় জ্বর উঠায় জ্ঞান হারিয়ে ফেলি। পরে আর কি, চৌধুরী বাড়ির ফ্যামিলি ডাক্তার ডক্টর কবিতাকে কল করে। মাঝরাত হওয়ায় তিনি আসতে রাজি হয়নি। এতে খ্যাপা বাঘ আরও ক্ষেপে যায়। 3:30টার দিকে চৌধুরী বাড়িতে ডক্টর কবিতাকে ইরফানের লোকজন তুলে নিয়ে আসে। তারপর আমাকে স্যালাইন, ওষুধপত্র দেয়। ওনার কাজ শেষ হলে আবারও ইরফানের লোকেরা দিয়ে আসে। সেই তখন থেকেই জেগে আছে লোকটা। রুমের আলোটা ম্লান, সকল দরজা জানালা বন্ধ, কিন্তু তার সামনে সাজানো ক্রিস্টাল টপ টেবিলটা ঝলমল করছে দামি হুইস্কি বোতলের প্রতিফলনে। ডম পেরিগনন, ম্যাসকালন 25, লক্সিস এক্সএল, প্রতিটাই যেন অহংকারে দাঁড়িয়ে আছে। তার সামনে দানবের মতো সিঙ্গেল কাউস্টার পায়ের উপর পা তুলে বসে আছে ইরফান চৌধুরী। উদাম শরীর, নিচে একটা প্যান্ট, তাও আবার বিপদসীমার নিচে নেমে আছে। ঠোঁটের কোণে সিগারেটের শলাকা। কিছুক্ষণ পরপর কুণ্ডলি করে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ছে। সে ধীরে ধীরে একটা ডেকান্টার তুলে নিল। গাঢ় আম্বার লিকুইডটা গ্লাসে ঢেলে সোয়ার্লিং করল, যেন প্রতিটা ফোঁটার দাম পরিমাপ করছে। গম্ভীর মুখাবয়ব, গ্লাস ঠোঁটে ঠেকিয়ে আবার ছোট ছোট চুমুক নিচ্ছে। আরেকবার সিগারেট ধরছে ঠোঁটের ফাঁকে। তার নিষ্প্রভ দৃষ্টি আমার দিকে নিক্ষিপ্ত আছে। অনেকটা সময় আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আমার মধ্যে কোনো কিছুর সন্ধান করছে আপন মনে। তারপর ঠোঁটে জ্বালিয়ে রাখা সিগারেটের শলাকাটার শেষ অংশটুকু পায়ের নিচে পিষে কাউসে শরীর এলিয়ে দেয়। চোখ বন্ধ রাখে বেশ কিছু সময়, অতপর অস্পষ্টভাবে বিড়বিড় করে, নারী তুমি ভীষণ ভয়ঙ্কর, তাই তো তোমাকে পোড়াতে আমার এত আয়োজন। ইরফান আর বেশিক্ষণ ভাবতে পারল না। তার ভ্রমভঙ্গ হয় দরজায় জোরে জোরে করাঘাতে। অত্যন্ত বিরক্তি নিয়ে দরজার দিকে একবার তাকায়, তখনই নোয়ার চেঁচানো গলা শুনতে পায়। ডার্লিং, এখনো বেডরুমে কি করছো? ওপেন দ্য ডোর, আমিও তোমাকে একটু কোম্পানি দেই। নোহার গলার আওয়াজ শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে ইরফান। আমার দিকে একবার তাকিয়ে দরজার দিকে পা বাড়ায়। ইরফান দরজা খুলতেই ওর প্রশস্ত বুকে শরীর লাগিয়ে দু হাতে গলা জড়িয়ে ধরে। বেবি, কাল রাতে কখন রুম থেকে চলে এলে? ডু ইউ নো সকালে তোমাকে দেখতে না পেয়ে কতটা হার্ড হয়েছিলাম? না, এভাবে হবে না। এখন দেখছি থাপ্পড়েই তোর কুরকুরানি থামাতে হবে। ভীষণ রাগে চোয়াল শক্ত করে বাক্যটা ছুড়ল ইরফান। এতেও নোয়ার কোনো হেলদোল নেই। গলা জড়িয়ে ধরা হাতটা ছাড়তে ছাড়তে ইরফান দাঁতে দাঁত পিষে বলল, দূরে সর বান্দির বাচ্চা। আর না তো এখানেই পুঁতে দিয়ে সারা জীবনের জন্য বেডা মানুষের সাথে তোর ঘষলা ঘষলি বন্ধ করার ব্যবস্থা করব। দিনরাত 24 ঘন্টায় রুমে কি করিস? নাকি ভাবি 24 ঘন্টায় তোকে সার্ভিস দেয়? আউচ! আরেকটা পুরুষালী কণ্ঠস্বর কানে পৌঁছাতেই সেদিকে দৃষ্টি ঘোরায় ইরফান। পঙ্কজ হাসতে হাসতে নোহা আর ইরফানের মাঝে দাঁড়ায়। পঙ্কজের নোংরা ইঙ্গিতপূর্ণ বাক্যটা শুনে রাগে চোখ লালে টকটকে হয়ে গেছে ইরফানের। নিজের রাগ কন্ট্রোলে রাখতে দুই হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এদিকে পঙ্কজ একইভাবে দাঁত কেলিয়ে হাসছে। তার চোখগুলো ইরফানের চেয়ে অত্যাধিক লালচে। অধিক মাত্রায় নেশা করলে এমনটা হয়ে থাকে। ইরফান চোখ বড় বড় করে চোয়াল শক্ত করে পঙ্কজের চোখের দিকে তাকিয়ে আছে। পঙ্কজ সে সবে পাত্তা দিল না। আর কত একা একা এমন সুন্দরী সার্ভিস নিবি? আমাকেও একবার সুযোগ করে দে ভাই। শেষ কথাটা বলতে বলতে ইরফানের বাহুতে সামান্য ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করতে চায়, কিন্তু তা তো হলোই না, বরং ইরফানের শক্তপোক্ত হাতের চাপাঘাত পঙ্কজের বাম গালে পড়ে। আচমকে ইরফানের শক্ত হাতের থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই নোহার উপর পড়ে যায়।
নোয়া শক্তভাবে না দাঁড়ালে দুজনেই মুখ থুবড়ে পড়তো। ইরফানের হাতের চড় খেয়ে পঙ্কজের হাত মাত্রা অতিরিক্ত কাঁপতে থাকে। রাগে ওর চোখগুলো আরও ভয়ঙ্কর রূপ নেয়। ইরফান এক পায়ে গিয়ে পঙ্কজের সামনে দাঁড়ায়। নোহা ভয়ে কাঁপছে, সে ইরফানকে খুব ভালো করে চেনে। এখন ইরফানকে দেখে তার মনে পড়ে যায় আজকের মতোই একইভাবে ইরফানকে নোহা ভীষণ রাগতে দেখেছিল। তারপর যা হয়েছিল, না নোয়া আর ভাবতে পারেনি। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এদিকে দুজোড়া ক্রোধিত নয়ন নির্ভয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। এভাবেই দাঁতে দাঁত চেপে রাগে রিরি করতে করতে ইরফান আরেকটি বাক্য ছুড়ল, এটাই লাস্ট টাইম ওয়ার্ন করছি, ওর থেকে তোর কুদৃষ্টি দূরে রাখবি বাস্টার্ড। আই রিপিট এগেইন, আমার বউকে ছোঁয়া তো দূর, আমি ওর ত্রিসীমানায়ও যদি তোকে দেখি তাহলে তোর বালচুলগুলো একটা একটা করে ছিঁড়ব। পঙ্কজের রাগ আরও বেড়ে চলেছে, সেজন্যই সে হাত দুটো মুষ্টি করে নিয়েছে। এদিকে ইরফানের কথাটা নোয়ার মোটেও পছন্দ হয়নি, তাই নাক খিচকে বলেই ফেলে মনের কথাটা, বেবি, বালচুল তো মেয়েদের থাকে, ব্রো তো ছেলে। বাকিটা শেষ করতে পারেনি মেয়েটা, তার আগেই কড়া দৃষ্টি ওর দিক তাক করে চেঁচিয়ে ওঠে ইরফান, তুই শালি চুপ থাক, না হলে তোর চোদানির ভাইয়ের বদলে তোরগুলাই ছিঁড়ব বীজ। ইরফানের রামধমকে মেয়েটার অন্তরাত্মা কেঁপে ওঠে। এদিকে পঙ্কজ ইরফানের দিকে তেড়ে আসতে নিলেই পেছন থেকে আরেকটি মেয়েলি কণ্ঠস্বর কানে আসে, যার ফলে নিজেকে কোনো মতে সামলে নেয় পঙ্কজ। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? ইউ হ্যাভ অল গন ক্রেজি? এত সকালে তোমরা বাচ্চাদের মতো চেঁচামেচি করছো? হোয়াট হ্যাপেন্ড? ধমকাতে ধমকাতে নুলক চৌধুরী ওদের তিনজনের মধ্যে এসে দাঁড়ায়। অত্যন্ত দাপট্টি একজন মহিলা, মধ্যবয়সী, অথচ নাবিলা চৌধুরীর মতোই তার পদচারণ, ভাবভঙ্গিমা। এখনও যুবতী মেয়েদের মতো নিজেদের সৌন্দর্যকে ধরে রেখেছে। উচ্চতায় নাবিলা চৌধুরী থেকে সামান্য উঁচু, তারপরও হাই হিল পরে চলাফেরা করে। সকল দিক দিয়েই ফরেনার বোঝালেও পরনের শাড়ি তাদের বাঙালি নিশ্চিত করে। আজকেও একটা কালো সিংহানিয়াসের প্রিমিয়াম কালেকশনের দামি শাড়ি পরনে। বলতে গেলে এই বাড়ির সকলেই শাড়ি পরে, আর শাড়ির প্রাইস হাই লেভেলের, যেমনটা আমি আর পলিও পরে থাকি। হোয়াই আরেন্ট ইউ অ্যান্সারিং? নুলক চৌধুরীর কাটকাট প্রশ্নের উত্তরে ইরফান মুখ খুলল, দাঁত কটমট করে বলল, নিজের ছেলেকে সামনে রাখবে মিমি, এক কথাই আমি বারবার রিপিট করব না। এরপরও যদি আমার নির্দেশ না মানে তাহলে আমিও ভুলে যাব পঙ্কি তোমার ছেলে। ইরফান রাগে বাক্যটা বলেই রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। এদিকে অনুভূতিহীনভাবে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে নীলক চৌধুরী। তার চোখ মুখ স্বাভাবিক, নেই কোনো রাগ আর না তো হিংসার প্রতিশ্রবী। বেশ কিছু সময় সেভাবে তাকিয়ে থেকেই পিছন ফিরে সে পথ দিয়ে এসেছিল সেই দিকেই চলে যায়। যাওয়ার আগে নোয়ার পঙ্কজকে ডাকে, এক্ষুনি আমার রুমে আসো দুজন। মায়ের সাথে নোয়াও হাঁটা ধরে। এদিকে পঙ্কজ আরও কিছুক্ষণ ক্রোধিত নয়নে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে আর বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষতে থাকে। অতঃপর কুড়ো হেসে বিড়বিড় করে, আর কতদিন পাখিকে খাঁচায় বন্দি করে রাখবি ডিয়ার? ভেরি সুন তোর বেড থেকে এই পরিটাকে তুলে এনে আমার বেডে শোয়াবো, আই সোয়ার। প্রায় 12:30টার দিকে আমার ঘুম ভাঙে। তখন আমার শরীর একদমই ফুরফুরে লাগছিল। রাতে সেই ক্লান্তি আর দুর্বলতা কেটে গিয়েছে, তবে শরীর এখনও গরম, ভেতরে জ্বর এখনও কিছুটা আছে। রুমের সকল দরজা জানালার পর্দা ফেলা, তাই রুমটা মৃদু অন্ধকারাচ্ছন্ন। চোখটা ঘোরাতেই দেখতে পাই আমার পাশে পলি আর ইতি বসে আছে। তখনই রাতের সব কিছু পরিষ্কার মনে পড়ে যায়। আমি সারা রুমে একবার চোখ বুলিয়ে দেখি লোকটা এখনও রুমে আছে কিনা। আমার দৃষ্টি বুঝতে পেরে পলি বলে, ইরফান ভাইকে খুঁজছো ভাবি? কিন্তু ভাইয়া তো তাড়াহুড়ো করে বাবা আর কাকাইকে নিয়ে বেরিয়ে গেছে রাজনৈতিক কাজে, কী সব ঝামেলা হয়েছে তাই। পলির কথার পিছে মুখ কাদু কাদু করে ইতি বলে, বড় ভাইয়া দিন দিন শয়তান হয়ে যাচ্ছে, দেখো না, তোমার নাকি রাত থেকে শরীর খারাপ আর আমাদেরকে বেরিয়ে যাওয়ার আগে জানিয়েছে। আমি ইতির মাথায় হাত বুলিয়ে দিলাম, মেয়েটা আমাকে আর পলিকে ভীষণ ভালোবাসে। আমি মৃদু হেসে বললাম, বোকা মেয়ে, মন খারাপ করছো কেন? এই দেখো আমি ঠিক আছি। আমার কথার পিছে পলিও মুখটা গোমড়া করে বলে, আর বলো না ভাবি, সকাল থেকে ইতি ভীষণ ভয় পেয়ে আছে, আর এখন তোমার শরীর খারাপ দেখে তখন কেঁদেও ছিল। পলির কথায় আমি চোখ সরু করে তার দিকে তাকালাম। কেন পলি, কি হয়েছে? পলি একটা দীর্ঘশ্বাস ফেললো। আর কি বলবো ভাবি, কদিন ধরে দেশে যা শুরু হয়েছে। এই দেখো, সকাল সকাল নিউজ টিভিতে দেখলাম একটা দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে দুর্বৃত্তরা রেপ করে দিয়াবাড়ি লেকের পাশের জঙ্গলটাই ফেলে দিয়ে গেছে। আবারও? পলির কথা শুনে আমি অবাক হয়ে প্রত্যুত্তর করলাম। এদিকে ছোট ইতি ভয়ে আমার সাথে আরও মিশে গেছে। পলি মনমরা হয়ে উত্তর দিল, না জানি মেয়েটার পরিবারের কী অবস্থা, কিন্তু জানো ভাবি। আমি প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকে চেয়ে সে আবারও বলতে আরম্ভ করলো, যে মেয়েটার লাশ পুলিশ উদ্ধার করেছে তার পরনে আগের লাশগুলোর মতোই লাল শাড়ি। লাশ দেখে মনে হচ্ছিল নববধূ, অথচ শরীরের ভেতরে শত শত কাটাছেঁড়া দাগ।
ফ্রেশ হয়ে জোহরের নামাজ আদায় করলাম। কিছুক্ষণ পরে রুমে দাদি আসে। মানুষটার বয়স হচ্ছে, দোতলায় কখনো ওঠে না, হাঁটুতে ব্যথা তাই, কিন্তু আমার শরীর খারাপ বলে আর না এসে থাকতে পারিনি। বেশ কিছু সময় আমার কাছে বসে গল্পগুজব করেছে। আর দাদির গল্পগুজব মানেই হাদিস শোনানো। এই বৃদ্ধ বয়সে তসবি জপা ছাড়া মানুষটার আর কোনো কাজ নেই। ওনার আদরের ছেলেরা পানিটাও ওনাকে নিজের হাতে খেতে দেয় না। মার প্রতি সন্তানের এমন আদর যত্ন দেখে ভীষণই ভালো লাগে। তবুও দাদির একটা কষ্ট রয়েই যায়। এই যে হাদিস শোনানোর ফাঁকে ফাঁকে মৃত দাদাকে নিয়ে নিজের ভালোবাসার কথা শেয়ার করেন, এটা ভীষণ ভালো লাগে, কষ্টও লাগে নিজের জন্য। দাদার মতো যদি আমার ঘরের মানুষটাও হতো, অনেকক্ষণ থাকে। তারপর দাদিকে ইতি নিয়ে যাই। ইরফান কড়া আদেশ দিয়ে গেছে বাড়ির সকলকে আমি যাতে কিছুতেই নিচে না নামি। তাই তো একটু পরপর পলি না হয় ইতি, আবার কাকিয়াও এসে দেখে যাচ্ছে। 2টোর দিকে পলি দুপুরের খাবার নিয়ে রুমে আসে, তার পিছে পিছে আসে নাবিলা চৌধুরী। এই প্রথম আমি এই বাড়িতে আসার পর এই রুমে ঢোকে নাবিলা চৌধুরী। শুধু নাবিলা চৌধুরী নয়, তার বড় বোন নোলক চৌধুরীও এসেছে। নাবিলা চৌধুরীর আচরণ খিটখিটে, যদিও ওনার ব্যক্তিত্বটাই এই স্বভাবের যা এতদিনে বুঝলাম, কিন্তু নোলক চৌধুরীর আচরণ কেমন যেন অস্বাভাবিক। এই যে সবসময় অনুভূতিহীনভাবে আমার দিকে কেমন তাকিয়ে থাকে, যা ভীষণ অস্বস্তিকর। তবে একদমই কথা বলে না। একদিনে যা বুঝলাম এই বাড়ির সদস্য ছাড়া কারোর সাথে তেমন কথা বলে না, এমনকি পলির সাথেও ঠিকঠাক করে কথা বলে না। এখন শরীর কেমন? নাবিলা চৌধুরীর গম্ভীর স্বর কানে বাজতেই ভাবনা থেকে বেরিয়ে আসলাম। নাবিলা চৌধুরী আমার শরীরের অবস্থা জানতে চাইছে। এটা অবাক করা বিষয়। আমি পলিকে জিজ্ঞেস করলাম, এই পলি, আমি কি ঠিক শুনছি? আমার কথায় পলি ভড়কে গেল। ভয়ে ভয়ে নাবিলা চৌধুরীর দিকে তাকালো। একটু আগের স্বাভাবিক চেহারাটা নিমিষেই শক্ত হয়ে গেল নাবিলা চৌধুরীর। এদিকে নোলক চৌধুরী আমার দিকে তাকিয়েই কেমন বিড়বিড় করলো। অতঃপর তিনি বিনা বাক্যে রুম ত্যাগ করলো। এদিকে নাবিলা চৌধুরী চিবিয়ে চিবিয়ে বলল, অসভ্য মেয়ে একটা, বেশ হয়েছে শরীরের এমন হাল হয়ে। আরও সারাদিন জামাই নিয়ে পড়ে থাক ঘরে। এখন তো শুধু জ্বর হয়েছে, কালে কালে আরও কত কি যে দেখব। তিনি একদমই বলেই যাওয়া ধরলেন। ওনার এমন কথায় আমার মুখ হা হয়ে গেছে। ওনার কথা শুনে আবার পলির দিকে তাকালাম। এই পলি, শাশুমা শেষে কি বলল এটা? এরই মাঝে নাবিলা চৌধুরী রুম থেকে বেরিয়ে পড়লেন। আমি আর পলির উত্তর শোনার অপেক্ষায় রইলাম না, কারণ এই প্রথম উনি আমাকে বেশি কথা শুনিয়ে চলে যাচ্ছেন। এটা আমি কি করে হতে দেই? তাই আমিও গলা ছেড়ে ওনাকে শুনিয়ে শুনিয়ে বললাম, সে তো দেখবিনি, কদিন পর আমার বাচ্চা কাচ্চারা আমারই রেপিস্টকে বাবা বাবা বলে ডেকে সারা বাড়িতে ছুটে ছুটে বেড়াবে। তখন আরও ভালো করে দেখবেন।